গোল থালার মতো চারটা চকচক করছে আকাশের একদম মাঝখানে। জ্যোৎস্নার আলো খেলছে জলের মৃদু ঢেউয়ে। উত্তরে হাওয়ায় এসে ফাটা বাঁশের ভেতর শনশন করে একটা সুরেলা শব্দ তুলছে, ঠিক যেন কোনো বাচ্চার ঘ্যান ঘ্যানে শব্দ অনেক দূর থেকে ভেসে আসছে। সেই হাওয়ার মৃদু দোলা লাগছে পুকুরের জলে, কাল পুকুরে। এই পুকুর নিয়ে অনেক কথা রটে আছে মানুষের মধ্যে। দিনের আলোয় সেসব অবশ্য অবিশ্বাস্য মনে হলেও রাতের অন্ধকারে তারা যেন জীবন্ত হয়ে ওঠে। যদিও রাজা এসব বিশ্বাস করে না, তার ধারণা পুরনো অবিশ্বাসকে আঁকড়ে ধরে বসে আছে এই রাঙামাটি গায়ের লোকজন। রাজাকে এত রাতে যেতে হবে তার পিসির বাড়ি। পিসিমশাইয়ের শরীর খারাপ, পিসি বাড়িতে একা। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে যতটা সম্ভব জোরে সাইকেল চালায় রাজা। তবু হাওয়া যেন কোথা থেকে এসে চাদর ভেদ করে ধাক্কা মারে তার বুকে। অদূরে শীতার্থ শিয়ালের ডাক ভেসে আসে বারবার। পুকুরটা গ্রামের একদম মাঝে, কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই। একদিকে বাঁশ বনে ঘেরা। পুকুরটা পেরিয়েছে সবেমাত্র হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে এলো, অনেকটা কান্নার মতো। কে যেন কাঁদছে এত রাতে। রাজা সাইকেলটা থামায়, ঠিক যেন একটা ছোট্ট ছেলের কান্না পুকুরের ধার থেকে আসছে। এত রাতে পুকুরে কারোর বাচ্চা পড়ে গেল নাকি? টর্চ নিয়ে এগিয়ে যায় রাজা। একটু একটু করে পুকুরের ধারে এগিয়ে আসে সে। টর্চের আলোটা জলে পড়তেই কিরকম যেন জলটা গ্রাস করে ফেলল সেই আলোটাকে। ধীরে ধীরে সেই কান্নার শব্দটা পরিবর্তিত হয়ে রূপ নেয় একটা খিলখিলে হাসির শব্দে। অবাক হয় রাজা, এসব কি আছে ওখানে? হঠাৎ রাজার মনে হলো জলের উপর কি যেন একটা ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। রাজা একটু ঝুঁকে টর্চটা মারতে যাবে, আচমকা দুটো হাত যেন ফট করে জল থেকে বাইরে বেরিয়ে এসে খামচিয়ে ধরে রাজার মাথার চুল, আর প্রচণ্ড এক হ্যাঁচকা টানে তাকে নিয়ে যায় জলের নিচে। রাজা জলে আটকে পড়া মাছের মতো ছটফট করতে করতে দেখতে পায় জলের ভেতরের এক অদ্ভুত সব দৃশ্য। তাকে ঘিরে চোরকির মতো ঘুরছে একটা ছোট্ট ছেলে মেয়ে। তার চোখ কুতকুতে কালো, মুখ সাদা, আর কপাল থেকে চোয়াল অব্দি লম্বা লম্বা লাল আঁচড়ের দাগ। তারা ঘুরছে আর অদ্ভুতভাবে হাসছে। রাজার এই করুণ পরিণতি দেখে রাজা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাইরে আনার, কিন্তু পারছে না। জলের ভেতর তাদের খিলখিলে হাসির শব্দ যেন এক জলতরঙ্গে সৃষ্টি করছে। হিমশীতল জল যেন কামড়ে ধরছে রাজার শরীর। রাজা নাকে মুখে চোখে গল গল করে পচা পাপ ফুটতে থাকে। দম বন্ধ হয়ে আসে তার। আস্তে আস্তে তার ছটফটানিও টকবক করে জলের উপর কয়েকটা বুদবুদ ফুটে আবার শান্ত হয়ে যায়। আবার সেই জল, আবার সেই শান্ত জ্যোৎস্নার খেলা, যেন কিছুই হয়নি। কেবল রাস্তায় দাঁড়িয়ে শিশিরে ভিজতে থাকা রাজার মালিকহীন সাইকেলখানা। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন গল্পে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা রাখি খুব ভালো আছেন। আর কয়েকদিন পরে আমাদের এই বছরটা শেষ হয়ে যাবে। আর আপনারা যারা যারা আমাদের এই নতুন চ্যানেলে শুনছেন, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের সহযোগিতা পেলে আমরা খুব শীঘ্রই 50,000 সদস্যের একটা পরিবার হয়ে উঠব। আজ আপনারা শুনবেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার একটি হাড়হিম করা ভয়ের গল্প, গভীর রাতে কাল পুকুরে। বেশি সময় নষ্ট করব না। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আছি আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প, গভীর রাতে কাল পুকুরে। মায়া, মায়া, ওঠ মা, অনেক বেলা হলো তো। বাবার ডাকে ঘুমটা ভেঙে যায় মায়ার। তরমর করে বিছানায় উঠে বসে সে। কি বাজে একটা স্বপ্ন দেখল সে। ওই পুকুরটার স্বপ্ন সে বারবার দেখছে। প্রতিবারে একজন তার নাম ধরে ডাকে ওই পুকুরের জল থেকে, আর একটু একটু করে সে তলিয়ে যায় পুকুরের অতলে। ওই পুকুরটা কোথায়? কেন ওটার স্বপ্ন বারবার আসে মায়ার ঘুমের মধ্যে? বুঝতে পারে না সে।
ছোটবেলায় কিছু কিছু স্মৃতি মনে পড়ে মায়ার। এইরকম একটা পুকুর ছিল তার মামার বাড়িতে। সে আর তার দিদি মালিনী একসাথে তারা খেলতো এই পুকুরের ধারে বসে। ব্যাস ওইটুকুই। আর কে কি বলতো মনে নেই মায়ার। দিদি আজ আর তার সাথে নেই। একদিন ঘুম থেকে সকালে উঠে সে জানতে পারে দিদি নিখোঁজ। কোথায় গেছে, কেন গেছে, মায়া কিছুই জানে না। সেদিন সারাদিন সে হাউ হাউ করে কেঁদেছিল। খুব কষ্ট হয়েছিল তার। তার বাবা মাও কিরকম যেন মেনে নিয়েছিল। দিদি আর ফিরবে না, এটা কেন? তারা কি একবার খুঁজতে পারলো না তাকে? মায়ের কাছে তার দিদির অন্তর্ধান আজও রহস্যের। দিদিকে সে এখনো খুঁজে বেড়ায় মনে মনে। বাবা এসে জলখাবারটা সামনে রেখে বললেন, নে, খেয়ে নে। মুখ ধুয়েছিস তো? মায়া বিছানায় বসে মাথা নাড়ে, যদিও মুখ থেকে কোনো শব্দ করে না। বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হলো, শরীর খারাপ লাগছে? তাহলে মন খারাপ? ভালো লাগছে না একা একা। বেশ তো, বাইরে কোথাও একটা ঘুরে আয়, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মায়া মুখ ফুলিয়ে বলল, কিচ্ছু ব্যবস্থা করতে হবে না তোমায়, আমি মামার বাড়ি যাব। এই উত্তরটা কখনোই আশা করেনি মায়ের বাবা। খানিকক্ষণ চুপ করে তিনি বললেন, কেন? মামার বাড়ি কেন? ওখানে কি এমন আছে? গ্রামগঞ্জ এলাকা, তার চেয়ে অন্য কোথাও। না, আমি কোথাও যাব না, আমি মামার বাড়ি যেতে চাই। এই শহরের ধোয়া ধুলোয় আমার দম বন্ধ হয়ে আসছে। মায়া উত্তেজিত হয়ে ওঠে। বাবা চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, এই লুচি আলুর দম খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে না হলে। মা সকাল সকাল বানিয়েছে তোর জন্য। মায়া লুচি মুখে পুরে বলল, একটা জিনিস আমি ছোট থেকেই দেখেছি। কি? যখনই আমি মামার বাড়ি যাওয়ার কথা বলতাম, তখনই তোমরা কিরকম যেন একটা বেশ করতে, যেন তোমরা চাওই না আমি ওখানে যাই। গেলেও তুমি বা মা আমার সাথে যেতে, কোনো রকমে একদিন কাটিয়ে চলে আসতে। কেন বলো তো? ও ছোটবেলায়, ও তুই মামার বাড়ি গেলে ছুটি কাটাবি, পড়াশোনার ক্ষতি হবে, তাই আর কি। বাবা, আমার 24 বছর বয়স হতে চললো, এইসব বলে অন্তত আমাকে ঘোল খাওয়াতে পারবে না তুমি। আসল কারণটা কি বলো তো? তোমরা কি কিছু লুকোচ্ছ আমার থেকে? না না, লুকোবো কেন? আচ্ছা আচ্ছা, বেশ, এইবারে তুই মামার বাড়ি যাবি, আমি বলছি। বলছো তো? আমি কিন্তু একা যাব, কেউ আমার সাথে যাবে না। হুম, তাই হবে, তুই একাই যাবি, আমি তোর দাদুকে বলে দিচ্ছি। মায়ের মামা বাড়ি রাঙামাটি গ্রামে। জন্মের পর 5-6 বছর মায়া এখানেই কাটিয়েছে। তারপর শহরে চলে যায়। মায়ের বাবা খুব কষ্ট করে বড় চাকরি জুটিয়ে শহরে বাড়ি করেছিলেন। মামার বাড়িতে এখন কেবল মায়ের দাদুই আছেন। দিদিমা মারা গেছেন বছর 5 আগে। মায়ের বাড়ির পাঁচিলের কাছাকাছি আসতেই মায়া শুনতে পায় দাদুর গলা। বোধহয় মাছওয়ালার সাথে দর কষাকষি করছে। দেখো বাবু, এই বড় রুই মাছটা দাও, আমার নাতনি আসছে এতদিন পরে। তুমি বড্ড বেশি দাম বলছো, কম করো দেখিনি। মায়ের দরজার বাইরে থেকে হাঁক দেয়, দাদু, দরজাটা খোলো। ওই ওই যে আমার নাতনি এলো, আসছি দিদি ভাই। এই নাও, এই ধরো ধরো তোমার টাকা, আর মাছটা এই চুপড়িতে দাও। বলেই মাছওয়ালাকে বিদায় করে দাদু এলেন নাতনির কাছে। মা ভেতরে এসে প্রণাম করে বলল, কেমন আছো দাদু? মাথায় হাত বুলিয়ে বললেন, এই আছি দিদি ভাই, আছি, ভালো আছি। কতদিন পরে তুই এলি, এই কত বড় হয়ে গেছিস। আয় আয়, ভেতরে এসে বসু। মায়া গা থেকে সোয়েটারটা খুলে ভেতরে ঢুকল। সারাদিনটা দাদু আর কাজের লোক রতনের সাথে বক বক করেই কাটালো মায়া। মাঝে মধ্যে এদিক ওদিক বেরিয়ে ঘুরেছে গ্রামের দিকটা। গ্রামের শীতের পরিবেশ। সকালে শিশির ভেজা ঘাসে পা দিয়ে হেঁটে বেড়ানো। সকালে তার জন্য দাদু খেজুরের রস এনে দিতে।
মাটির খুঁড়িতে করে রতন এনে দিত ধোয়া ওঠা চা আর নেড়ো বিস্কুট। তারপর তিনজনে দাওয়ার রোদ্দুরে বসে গল্প করত। নিজের স্কুল, কলেজ এবং শহরের গল্প বলতো মায়া, আর দাদুর কাছে শুনত গ্রামের হাল হাকিকাত। রাতে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে মায়া। গ্রামের এই দূষণহীন শান্ত পরিবেশটা তার বড় পছন্দের, বড় আপন লাগে তার। সে খুব ছোট্টবেলার কথা আবার মনে পড়ে যায় তার। সেই তার দিদির সাথে খেলা, হাত ধরে দিদির সাথে ঘোরা, পুকুরে ঢিল ছোড়া, জলে নিজেদের মুখ দেখা। আস্তে আস্তে চোখে ঘুম নেমে আসে তার। হঠাৎ কিরকম যেন একটা ঠান্ডা হাওয়ায় মায়ের মনে হলো সামনের জানলাটা খুলে গেল। ঠান্ডা হাওয়াটা এসে লাগলো তার চোখে মুখে। মায়া বিরক্ত হয়ে ঘুম জড়ানোর চোখে সেদিকে তাকাতেই অবাক হয়ে গেল। কেউ যেন একটা রয়েছে ওখানে। মায়া অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখতে পায় তার অবয়ব, ঠিক যেন একটা ছোট্ট মেয়ে। তার বিরুনি করা চুল পড়েছে পিঠের উপর। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। এত রাতে কি এই মেয়ে? কি করছে এখানে? এমন সময় কোথা থেকে যেন এক চিলতে আলো এসে পড়ে মেয়েটার মুখে, আর সাথে সাথে ছ্যাত মেরে ওঠে মায়ের বুকটা। একটা ছোট্ট মেয়ের মুখ এরকম বিভৎস কি করে হয়? গোটা মুখটা ফ্যাকাশে, যেন কেউ সব রক্ত চুষে নিয়েছে। চোখ দুটো মরা মাছের মতোই ঘোলাটে, আর সেই ফ্যাকাশে মুখে কপাল থেকে চোয়াল অব্দি লম্বা লম্বা লাল আঁচড়ের দাগ। মেয়েটা অদ্ভুতভাবে ঘাড় এলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। অন্ধকার জানলায় শুধু একটা মুখ। হ্যাঁ, কে কে ওখানে? মায়া ধর্মার করে বিছানায় উঠে বসে চোখ বুজে। হাঁপাতে থাকে সে। কি বিভৎস ওই মুখটা! মায়া আবার সাহস করে তাকায় জানলার দিকে। আশ্চর্য, জানলাটা তো বন্ধ। এমনকি কখনো যে হাওয়ায় খুলেছিল বলে মনেই হচ্ছে না। তবে কি সে ঘুমের ঘুরে ভুল দেখল, নাকি স্বপ্ন দেখল? এতটা ভুল সে দেখবে তা কি করে হয়? মা একটু জল খেয়ে বাস ফিরে শোয়। শরীরটা কেমন যেন করতে থাকে তার। ঠিক ভয় নয়, যেন একটা অস্বস্তি, যেন অনেক কিছু ঘটেছে তার জীবনে, এখনো ঘটছে, যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। সকালে দাঁত মাঝে মাঝে একটা জিনিস লক্ষ্য করলো মায়া। তার দাদুর মাছ ধরার খুব শখ, সে ছোট থেকেই জানত। অনেক দূর দূর গায়েও দাদু ছিপ জাল নিয়ে মাছ ধরতে গিয়েছেন। বাড়ির এক কোনায় একটা ঘরে সেসব ছিপ আর জাল ডাই করে রাখা। দেখেই মনে হচ্ছে বহুকাল এগুলোর ব্যবহার হয়নি। বসিতে জং লেগে গিয়েছে, জালের ডান্ডা ভেঙে গিয়েছে। মায়া সেগুলো দেখে বাইরে বেরিয়ে এলো। রতন কলতলায় বসে মাংস ধুচ্ছিল। তাকে দেখে মায়া বলল, আচ্ছা রতন কাকু, দাদুর ছিপগুলো ওভাবে ওখানে পড়ে কেন? মাছ ধরা হয় না? না গো দিদি ভাই, ও আর কর্তা ব্যবহার করেন না গো। কর্তার বয়স হয়েছে তো, বাইরে গিয়ে ওই মাছ ধরা আর ধকল নিতে পারেন না। দাদুর তো মাছ ধরা মানে যাকে বলে নেশার মতো ছিল। তাহলে আচ্ছা, এই গায়ে তো একটা পুকুর আছে না বড় দেখে, ওখানে গিয়েও তো ধরতে পারে। কি এই কাল পুকুর? কথাটা সপাটে যেন এলো রতনের মুখ থেকে। সাথে সাথেই সে বুঝতে পারল এটা বলা তার ঠিক হয়নি। কথা তাকে বারবার বারণ করেছেন। পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, কর্তার আর ওসব ভালো লাগে না। বয়স হয়েছে তো। এই দেখো, আজ তোমার জন্য এই সকাল সকাল বাজার থেকে কচি পাঁঠার মাংস কিনে এনেছি। গরম গরম ভাত আর কচি পাঁঠার ঝোল রাঁধবো দুপুরে। খাবে তো? মায়া আর কিছু বলে না। রতন যে কিছু একটা চেপে যাচ্ছে সে সেটা ভালোই বুঝতে পারে। কাল পুকুর, ওই বড় পুকুরটার নাম কাল পুকুর। মায়া তো এইটা জানতো না। শুকনো পাতার উপর ঘরঘর শব্দ করে এগিয়ে চলে মায়া। পুকুরটা দেখা যাচ্ছে দূরে। বেশ শান্ত নিরিবিলি জায়গা। দেখেই মনে হচ্ছে এখানে লোকজন খুব একটা আসে না। পুকুরটা আকারে মাঝারি। মায়ের ছোটবেলায় শুনেছিল এই পুকুরে নাকি পানি ভূত থাকে, নামলেই গভীর জলে টেনে নিয়ে যায়।
ওসব যে গপ্প কথা আর বাচ্চা ছেলেরা যাতে পুকুরের ধারে না যায় সেসব ভয় দেখানোর জন্য বলা। সে কথা আর বলে দিতে হয় না। মায়া হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় পুকুরের ধারে। ওপাশের বাঁশবনটা অদ্ভুত রকমের শান্ত, যেন এই শান্ত পরিবেশে নতজানু হয়ে স্বাগত জানাচ্ছে মায়াকে। পুকুরের পাশে একটা ভাঙা শানের ঘাট, যার অধিকাংশ দখল করেছে প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠা শ্যাওলা আর আগাছা। তার মধ্যেই একটা জায়গা করে নিয়ে বসে মায়া। বেশ শীত শীত করছে। ওদিকে সন্ধে হয়ে আসতে থাকে। একটা পাতলা কুয়াশার চাদর যেন কোথা থেকে এসে চুপ করে পড়ল পুকুরের ঠিক ওপরে। বাঁশবনের ভেতর থেকে কি একটা নাম না জানা পাখির ডাক ভেসে আসে। মায়া একটু একটু করে মনে পড়তে থাকে তার দিদির কথা। চারিদিকটা কিরকম যেন আরো দ্রুত অন্ধকার হয়ে আসতে থাকে তার চোখের সামনে। হঠাৎ একটা দৃশ্য দেখে চমকে ওঠে মায়া। দৃশ্যটা বেশ অনভিপ্রেত। পুকুরের ঠিক ওধারেই পাড়ের ওপর কিছু যেন একটা রয়েছে, কালো কালো মতো। মায়া চোখ কুচলে ভালো করে দেখে একদল ছোট্ট ছেলে মেয়ে। তারা যেন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। সাদা কুয়াশার চাদরে তাদের কালো অবয়ব ফুটে উঠেছে স্পষ্ট। সেই অবয়ব এবার জলের মধ্যেও বিরাট বিরাট প্রতিবিম্বের সৃষ্টি করছে। ছেলেমেয়েরা যেন একসাথে তাকিয়ে আছে মায়ার দিকে। এরা কারা? কি দেখছে এসব মায়া? কোথা থেকে এলো এরা? এতক্ষণ তো এই পুকুরে 30 মানা কাউকে দেখতে পায়নি মায়া। তাহলে সেই বাচ্চাদের দলের মধ্যেই একটা মেয়ের গলা এবার ভেসে এলো। বোন, এই বোন, আয়, এদিকে আয়, আয় না বোন, এই বোন। মায়ের বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। গলার স্বরটা যেন পুকুরের অতল গহ্বর থেকে উঠে আসছে। এই স্বর তো তার খুব চেনা। তার দিদি মালিনী। দিদি, দিদি। সাথে সাথে দূর থেকে ভেসে আসে শেয়ালের ডাক, একসাথে পরপর 3-4টে। মায়া একবার যেন আপনা হতেই নড়ে ওঠে। না, কেউ তো কোথাও নেই। কোথায় সেই বাচ্চাদের দল? কেউ ওপারে কোনো কালে দাঁড়িয়ে ছিল বলেও তো মনে হয় না। মায়ের বুকের ভেতরটা কিরকম যেন ভারী হয়ে আসে। হয়তো তার পুরনো দিনের কথা মনে পড়ছিল, তাই এমনটা শুনেছে। তার দিদি এখানে কোথা থেকে আসবে? সে তো অনেককাল আগেই। মায়া উঠে পড়ে, বাড়ির দিকে পা বাড়ায়। চলতে চলতে সে একবার পুকুরটার দিকে পিছন ফিরে ঘুরে দেখে, কথাটা ভাবে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে আর না তাকেই চলে আসে। তাকালে হয়তো দেখতে পেত সেই কালো পুকুরের কালো জল। কি একটা জিনিস এক মুহূর্তের জন্যই সেই জলের উপর মাথা উঠিয়ে আবার সুরুত করে হারিয়ে গেল জলের তলায়। মায়াও তো স্বপ্নে এরকম একটা পুকুর দেখত। সেই পুকুরটা আর এই কাল পুকুরটা দুটোই কিরকম যেন এক না? গ্রামের মধ্যে থেকেও একদম আলাদা একটা জায়গা, ঠিক যেন একটা মৃত্যুপুরী। দিদি ভাই, আয় খেয়ে নে, রাত হলো যে। বাইরে ঘর থেকে মায়ের দাদুর গলা ভেসে আসে। রাতের খাবার খাওয়ার জন্য ডাকছে। খেতে খেতে মায়া ভাবতে থাকে এসব কথা। থালার খাবার নিয়ে নাতনি নাড়াচাড়া করছে দেখে দাদু বললেন, কে রে দিদি ভাই, খেতে ভালো লাগছে না বুঝি? না না, তা নয়, রতন কাকু তো কত সুন্দর রান্না করে দিয়ে গেছে। খেতে খেতে কিছুক্ষণ পর সে আবার প্রশ্ন করে, আচ্ছা দাদু, তুমি তো আর কোথাও মাছ ধরতে যাও না? তোমার যে এত মাছ ধরবার নেশা ছিল। আর দিদি ভাই, বয়স হয়েছে তো, আর হেতা হোতা করে জল ঘেটে মাছ ধরতে পারি না। হেতা হেতা কেন যেতে হবে? এই তো গ্রামে যে বড় পুকুরটা আছে, ওখানে গিয়ে মাছ ধরবে, কি আছে? দাদুর মুখটা কিরকম যেন থমথমে হয়ে গেল। মায়া বলতে থাকে, কি সুন্দর জল পুকুরের, নিশ্চয়ই অনেক মাছ থাকবে। রতন কাকু তো কাল পুকুর না কি একটা বদনাম বলে দিল। ওখানে গিয়েছিলি নাকি দিদি ভাই? মায়া উপরে নিচে মাথা নাড়ে। দাদু বললেন, ওখানে যাস না, জায়গাটা বন জঙ্গল হয়ে আছে, কেউ যায় না।
কোথায় কি সাপ খুব থাকবে, যেতে হবে না ওদিকে। মায়ের মনের ভেতর রহস্যটা আরও কিরকম যেন গভীর হলো। প্রথমে রতন কাকু আর তারপর দাদু দুজনেই পুকুরের প্রসঙ্গ তুললে কিরকম যেন এড়িয়ে যেতে চায়। হয়তো গায়ের আর 5 জন লোকেরও তাই করবে। কি এমন আছে ওই পুকুরে? আর মায়ারই বা ও কেন ওখানে যাওয়ার বারণ? সাধারণ কোনো পুকুর নয় নাকি ওটা? একবার তো গিয়ে দেখতেই হবে। তবে দিনের বেলা না, লোকচক্ষুর আড়ালে, রাতের অন্ধকারে। রহস্যের গোপনীয়তা সবকিছু যত না বেশি দিনে, তার থেকে বেশি পরিষ্কার হয় রাতের অন্ধকারে। যেমন ভাবা তেমন কাজ। রাতের আধারে গোটা গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মায়া বেরিয়ে পড়ল সেই কাল পুকুরের উদ্দেশ্যে। চাদরটা ভালো করে মাথার উপর দিয়ে জড়িয়ে নিল সে। একটা ছোট্ট টর্চ সে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। সেটা নিয়েই বের হয় মায়া। গুটি গুটি পায়ে এগোতে থাকে পুকুরটার দিকে। কেন যাচ্ছে তার সে নিজেও জানে না, তবে যেতে যে তাকে হবে এ ব্যাপারে সে নিশ্চিত। কিছু একটা রহস্য আজ তার কাছে পরিষ্কার হবেই। পুকুরের কাছাকাছি এসেই থমকে দাঁড়ায় মায়া। টর্চের আলোয় এদিক ওদিক খুঁজতে থাকে সেই ভাঙা শানের ঘাটটা। ঘাটের উপর সে এসে বসে। বাইরেটা বেশ ঠান্ডা। এই জায়গাটা আরও একটা কারণে বেশ অদ্ভুত। জায়গাটা গ্রামের ঠিক মাঝামাঝি হলেও কিরকম যেন গ্রাম থেকে আলাদা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কেবল একধারে ঘন বাঁশবন। এখানে এসে বসলে মনে হয় যেন সময় অনেকটাই থমকে গিয়েছে। সন্ধ্যায় এসে মায়া একটা অদ্ভুত জিনিস দেখেছিল। পুকুরের ধার ঘেঁষে একটা বিরাট পাথরের চাই রাখা, আর সেই পাথরের রংটা কিরকম অদ্ভুত কালচে লাল। ওটা কি পাথর কে জানে। কতক্ষণ মায়া ওভাবে বসেছিল খেয়াল নেই। হঠাৎ একটা খুব ক্ষীণ শব্দ তার কানে এলো। মায়া একটু ততস্থ হয়ে কান পেতে শুনতে থাকে। শব্দ তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক যেন একটা ছোট্ট ছেলের কান্নার শব্দ। তবে সেটাও ঠিক স্বাভাবিক নয়, যেন ছেলেটা অতি কষ্টে কোনো হাড়ির ভেতর মুখ ঠুকিয়ে কাঁদছে। মায়া এবার বেশ অবাক হলো। নিজের গায়ে একবার চিমটে কাটল। না, কোনো ভুল নয়। কান্নার শব্দটা আসছে, তবে একটু থেমে থেমে। মায়া বুঝল ওটা আসছে ওই বাঁশ বনটার কাছ থেকে। কারোর বাড়ির ছেলেকে আটকে পড়ল নাকি জঙ্গলের মধ্যে। মায়া টর্চ হাতে এগিয়ে যায় সাবধানে। ওদিকে ঝোড়ঝাড়টা একটু বেশি। ছেলেটার কান্না এবার থেকে থেকে কিরকম যেন গোঙানির রূপ নিচ্ছে। মায়া বাঁশবনের ভেতর টর্চ ফেলে ঢুকল। কেউ কোথাও আছে বলে তো মনে হচ্ছে না। বাচ্চাটা এখানে আসবে কি করে? মায়া বেশ খানিকটা ঢুকিয়ে এসেছে। এমন সময় কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। মায়া ভারী অবাক হলো। সে এদিক ওদিক টর্চ ঘোরালো। ছেলেটা কি তাকে দেখতে পেয়েছে? প্রায় মিনিট খানেক এরকম নিস্তব্ধতা থাকার পর কান্নার শব্দটা আবার হলো, তবে এবার পেছন থেকে, আর সেটাও খুব কাছ থেকে। মায়া দ্রুত টর্চ নিয়ে পেছনে ঘুরে বেরিয়ে এলো বাঁশবনের বাইরে। কান্নাটা আসছে পুকুরের দিক থেকে। বাচ্চাটাকে পুকুরে পড়লো নাকি? সর্বনাশ! ছুটতে ছুটতে মায়া এসে থমকে দাঁড়ালো পুকুরের সামনে। চোখের সামনে সে যা দেখছে তা আদৌ কি সত্যি? এতটা নারকীয় দৃশ্য কি হতে পারে? গোটা কাল পুকুরের জল কিরকম যেন লালচে হয়ে গিয়েছে। পুকুরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছেলে মেয়েদের মরা পচা লাশ। সেগুলো জলের মধ্যে ভাসছে, ঠিক যেন জলের কোনো বিষক্রিয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসে মায়ার। গোটা শরীর একবার কেঁপে ওঠে। তার চোখ এবার পড়ল সেই ধারের লাল পাথরটার দিকে। একদল মহিলা পুরুষ সেখানে দাঁড়িয়ে কালো কালো ছায়ার মতো। ছোট ছেলে মেয়েদের ধরে নৃশংসভাবে তাদের ধর থেকে মাথা আলাদা করছে। মাথাগুলো পাথরের উপর গিয়ে গড়িয়ে পড়ছে জলের মধ্যে। একের পর এক নিষ্পাপ বাচ্চাদের প্রাণ বলি যাচ্ছে এই পুকুরের জলে। তার মানে যেটা এতক্ষণ মায়া একটা লাল পাথর ভেবেছিল, আদতে সেটা একটা হাড়ি কাঠ। মানুষের রক্তে সেটা লাল হয়ে গিয়েছে। আর ওই কাল পুকুরের জল লাল, আসলে ওটা জল নয়,
বরং রক্ত। কিন্তু কেন? কি দেখছে সে এসব? কেন এভাবে নৃশংসভাবে একের পর এক বলি চড়ানো হচ্ছে এই পুকুরে? চোখের সামনে বায়োস্কোপের কাহিনীর মতোই সবটা ধরা পড়তে থাকে মায়া। মাথাটা, মানুষ এতটা নৃশংস কিভাবে হয়? সেই একটা বাচ্চার কান্নার আওয়াজ এবার অনেক ছোট ছেলে মেয়েদের সমবেত কান্নায় রূপান্তরিত হয়েছে, পরিণত হয়েছে একটা হাহাকারে। যেন পুকুরের জল থেকে তাদের কাঁটা মাথাগুলো আর্তনাদ করে চলেছে। তারা বাঁচতে চায়, কিন্তু কিন্তু তাদের বাঁচতে দেওয়া হচ্ছে না। মায়াই ঠিক, এই কাল পুকুর তবে সাধারণ কোনো পুকুর নয়। একাধিক ছোট ছোট ছেলে মেয়েদের তাজা রক্তে পুষ্ট এই পুকুরের জল। তাদের আত্মারা হয়তো আজও শান্তি পায়নি। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে মায়া। এই নারকীয়তা সে আর দেখতে পাচ্ছে না। সে কান্না আর হাহাকারের মাঝেও সে শুনতে পায় একটা পরিচিত গলার স্বর। বোন, এই বোন, কাছে আয় বোন, কাছে আয়, এই বোন, কাছে আয়। না না না! মাথার চুল খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে মায়া। তার বুকের ভেতরটা কিরকম যেন তোলপাড় হয়ে যাচ্ছে। পায়ের তলার মাটি সরে যাচ্ছে একটু একটু করে। হয়তো এক্ষুনি সে জ্ঞান হারাবে। জ্ঞান যখন এলো, মায়া নিজেকে আবিষ্কার করলো তার দাদুর ঘরে। জানলা দিয়ে সকালের মিঠে রোদ এসে পড়ছে তার চোখে মুখে। মাথায় হাত দিয়ে উঠে বসলো মায়া। মাথায় একটু ব্যথা রয়েছে তার। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। কাল রাতের ঘটনাটা তার প্রথম মাথায় এলো। সব কথাই মনে আছে তার, সব দৃশ্য। আর তারপরেই সে জ্ঞান হারিয়েছিল। হয়তো সকালে তাকে দেখে উদ্ধার করে এখানে এনেছে কেউ। আস্তে আস্তে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে আসে মায়া। সকালে সূর্য কত পরিষ্কার। বাগানে গাছের পাতায় ঘাসের জমা শিশিরে রোদ পড়ে চকচক করছে। কি সুন্দর এই প্রকৃতির রূপ, তাই না? অথচ রাতের অন্ধকারে তা যে এত নিষ্ঠুর রূপ নিতে পারে তা কালকে রাত না জাগলে মায়া বুঝতেও পারত না। মায়া হাঁটতে থাকে বারান্দায়। হঠাৎ তার দাদুর ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ায় সে। ঘরের দরজা বন্ধ। ভেতরে খুব জোর গলায় কারা যেন কথা বলছে। একজন মায়ের দাদু, আরেকজন মায়ের বাবা। মায়ের বাবা কি তবে সকালেই এখানে এসেছে? হয়তো মেয়ের খবর শুনে। এভাবে আড়ি পেতে কথা শোনার অভ্যাস মায়ের নেই, তবে সে বাধ্য হলো শুনতে। তার কারণ একটা শব্দ যেটা তার কানে এসে লেগেছে, কাল পুকুর। প্রায় নিঃশ্বাস বন্ধ করেই শুনতে থাকে মায়া। ভেতরে কথোপকথন একের পর এক পেঁয়াজের খোসার মতো খুলতে থাকে একটা অভিশপ্ত ও ঘৃণ্য ইতিহাস। দেখো মলয়, তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে। সে রাতের অন্ধকারে কোথায় যাবে যাবে না এইটুকু জ্ঞান বুদ্ধি তার নিজের আছেই। আমি এজন্য দিদিভাইকে আটকাবার কেউ নয়। আর বাঁচা মরা, মনে আছে মলয়? একদিন তোমার ওই বাঁচা মরার খেলায় মেতেছিলে। বারবার তোমাদের বলেছিলাম এই নোংরা খেলায় নেমো না। গ্রামের লোক যে কোনো অশিক্ষার আড়ালে নেমে এমন জঘন্য রীতি চালু করেছে, নিজের সন্তানকে বলি দেবে নিজেরই স্ত্রী বৃদ্ধি করার জন্য। ছি! ও, আর অভাবের ঘরে নিজের সন্তানকে অভুক্ত রেখে তিলে তিলে শেষ হতে দেখাটা বুঝি খুব ভালো। জেনে রাখুন বাবা, আপনার এই নাতনিকেও হয়তো সেদিন পথে বসতে হতো যদি না আমি আমার এক সন্তানকে ত্যাগ করতাম। ওকে শেষ করেছি বলেই আজ এতটা সুখে আছি আমরা। আপনার ভরসায় আমার সেই সুখকে আপনার কাছে রেখেছিলাম, সেই সুখটা বোধহয় নষ্ট হলো। মাথায় যেন বাজ পড়ল মায়ার। সে যা শুনছে তা কি সত্যি? তার দিদি নিখোঁজ হয়নি, বরং তাকে বলি দেওয়া হয়েছে ওই কাল পুকুরের জলে। আর সে নোংরা কাজের পেছনে তাই তার বাবাই। এক মুহূর্তের জন্য যেন সবটা শূন্য হয়ে গেল মায়ের চোখের সামনে। এত বড় একটা সত্যি এত বছর লুকিয়ে যাওয়া হয়েছে তার কাছে। তার দিদি তার চিরদিনের সঙ্গী, তাকে কিনা ওই লাল পাথরের বলি। দেওয়াল শক্ত করে ধরে দাঁড়িয়ে পড়ে মায়া। তার দিদির মতো না জানি আরো কত সন্তানের বলি গিয়েছে ওই কাল পুকুরের জলে। এক ধাক্কায় সে খুলে দেয় দাদুর ঘরের দরজাটা।
এক পা করে এগিয়ে এসে ঘরে এসে দাঁড়ায়। তাকে যে এভাবে এখানে দেখবে তা ভাবতেও পারেনি ঘরের ভিতরে থাকা দুটো মানুষ। বাবা ছুটে এসে মেয়ের গায়ে হাত বুলিয়ে বলল, মা, মা ঠিক আছিস তো? মা লেগেছে কোথাও? ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। চিৎকার করে বাবার হাতটা সরিয়ে দেয় মায়া। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে জলের ধারা। মা, তুই তুই এরকম কেন করছিস? আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? বাবা নামে লজ্জা তুমি, ছি! মলয়বাবু এক দৃষ্টে তাকিয়ে থাকে মেয়ের দিকে। তার সন্দেহটাই ঠিক। মেয়ে নিশ্চয়ই জানতে পেরেছে এই নোংরা ইতিহাস। তার সন্দেহটা সত্যি প্রমাণ করে দিয়ে মায়া বলে ওঠে, যে নিজের সন্তানকে বলি দিয়ে শেষ করতে পারে সে আর যাই হোক বাবা তো হয় না, মানুষের রূপে সে শয়তান, শয়তান। চিৎকার করে কাঁদতে থাকে মায়া। মলয়বাবু মাথা নিচু করে বললে, যা করেছি সব তোদের সুখের জন্য। একটু মাথায় ছাদ আর একটু খাবারের জন্য এরুর দৌড়ে ভিক্ষা করে কাটিয়েছি, একমাত্র তোদের মুখ চেয়ে। তোরা মা মেয়ে যাতে ভালো থাকিস তার জন্য আমি সব পাপ করতেও রাজি আছি। সেদিন সেই পাপ করেছিলাম বলেই আজ আমরা এত খুশিতে আছি। খুশি? নিজের মেয়েকে শেষ করে তুমি খুশিতে থাকতে পারো? লজ্জা করে না তোমার? ঘেন্না হয় না নিজের উপর? দিদি তোমার বড় মেয়ে, তোমাদের প্রথম সন্তান। না, ও আমার সন্তান না, ও আমাদের কেউ না। মায়া যেন এক মুহূর্তের জন্য নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এটা কি শুনছে? মালিনী আমাদের সন্তান না মায়া। ওকে তো আমরা প্রথমে কুড়িয়ে পেয়েছিলাম। তোর জন্মের আগে আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তোর মা গর্ভধারণ করতে পারেনি। তখনই মালিনীকে কুড়িয়ে পাই। ঠিক তার 1 বছর পরেই তুই এলি আমাদের কাছে। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে আমার চাকরি গেল, ঘর ছাড়া হলাম, দুবেলা দুমুঠো খাবার পেতে হাঁপিয়ে উঠলাম। কোনো উপায় না দেখে এই কালপুকুরের শরণে এলাম। শুনেছি সন্তানের বলি দিয়ে ব্রত রাখলে মনোবাঞ্ছা পূরণ হয়। মালিনীর এমনিতেও কোনো পরিচয় ছিল না, আমরা না গ্রহণ করলে হয়তো বাঁচতও না। তাই বাধ্য হয়ে ওকে ত্যাগ করলাম। তবু নিজের স্ত্রী কন্যা তো বাঁচবে। সংসারে সুখ রাখতে একজন বাবার কি এটা করণীয় নয়? কি উচিত কি উচিত নয় সেসব বিচার করার ক্ষমতা এখন মায়ের নেই। মেঝেতে স্থির হয়ে বসে সে। তার দিদি মালিনী তার নিজের দিদি নয়, আর সেই দিদির জীবনের বিনিময়ে আজ তারা সুখের জীবন কাটাচ্ছে। মায়ের চোখ দিয়ে অঝোর জল পড়তে থাকে। সত্য যে এতটা কঠিন হয়, এতটা নিষ্ঠুর হয়, বোধহয় মায়ের থেকে ভালো কখনোই কেউ বুঝতে পারবে না। বোন, এই বোন, কাছে আয় বোন। দিদির গলাটা বারবার কানে আসতে থাকে মায়ের। কিরকম যেন একটা ঘোরের মতো বসে থাকে সে। এই সংসারে তার কেউ নেই, কোনো আপনজন নেই, নেই কোনো রক্তের সম্পর্ক। সব মিথ্যে। সব কিছুর ওপরে যে মানুষের স্বার্থ তার বলে দিতে হয় না। শানের ঘাটের উপর বসে 2 হাঁটুতে মুখ রেখে হাও হাও করে কাঁদতে থাকে মায়া। এমন সময় সামনে থেকে একটা ঠান্ডা হাত এসে চেপে ধরে তার কাঁধ। মায়ের চমকে উঠে ঘুরে তাকায়। তার একদম সামনে একটা নীলচে ধোয়ার আস্তরণ, অবছায়া তার দেহ। একটু একটু করে চোখ মুখ ফুটে উঠছে। তার বয়সী একটা মেয়ে, মুখটাও তার চেনা। এ তো তার দিদি মালিনী। বোন, এই বোন, কাঁদছিস কেন তুই? কি হয়েছে? মায়ের কান্নার আর বাঁধ মানে না। দিদি, দিদি তুই ফিরে আয়, দিদি তুই ফিরে আয়। মালিনী ম্লান হেসে ওঠে। তার গলার স্বর যেন কোনো অতুল গহ্বর থেকে উঠে আসছে। আমি যে আর ফিরতে পারবো না রে বোন। ওরা যে আমাদের আলাদা করে দিয়েছে। কেন, কেন এমনটা করলো বাবা? কেন? যাতে আমার মা আর এই মিষ্টি বোনটা একটু সুখে থাকতে পারে। মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে তার মুখের দিকে। জানি তুই কি ভাবছিস। জন্ম না দিক, কিছুদিন পালন তো করেছে, রাস্তা থেকে তুলে তো এনেছে।
এটাই কতজন করে আজকের দিনে। তোর খুব কষ্ট হয়েছিল না রে দিদি? হ্যাঁ, মালিনীর স্বর কিরকম যেন কঠিন হয় থেকে থেকে। কষ্ট? আমার আর কি কষ্ট? রাস্তার মেয়ে, কোনো চাল চুলো কিচ্ছু নেই, তার আবার কষ্ট। হাত পা মুখে কাপড় বেঁধে আমাকে ফেলে রেখেছিল ওই পাথরে, বলে দিয়েছিল আমি নাকি রাস্তার মেয়ে, আমার কোনো জাত নেই। তারপর কাঁড়ার এক কূপে ভেতর ভেতর শিউরে ওঠে মায়া। তার চোখের সামনে আপনা হতেই ভেসে উঠতে লাগলো সেই লাল পাথর। আর আজ থেকে প্রায় বছর কুড়ির আগের এক নারকীয় দৃশ্য। পাথরের ওপর হাত পা বেঁধে একটা মেয়েকে চেপে ধরেছে কতজন লোক। ওই তো তার বাবা মলয়, পরনে ধুতি, হাতে ফুলের মালা। নির্লিপ্তভাবে সেটা পরিয়ে দিল মেয়ের গলায়। শোরগোল তুলে খাড়া উঠল আকাশে, আর এক কোপে একটা জলজ্যান্ত মেয়ের মুন্ডু আলাদা হয়ে রক্ত সমেত ছিটকে পড়ল কাল পুকুরের জলে। আতঙ্কে চিৎকার করে চোখ বোঝে মায়া। বোন, এই বোন, ভয় পেলি? মালিনীর কণ্ঠে মায়া আবার ঘুরে চলে যায়। মায়ের চোখ তুলিয়ে আসে। তার সামনে দাঁড়িয়ে মালিনী, তার মুখে একটা হাসি। একবার আসবি বোন? তোর সাথে অনেক দিন খেটিনি, একটু খেলবো রে। আয় না বোন, একটু আয়। মায়া আনন্দে চোখে জল মোছে। তার দিদির সাথে সে আবার খেলতে পারবে, আবার মিলন হবে তাদের। শানের ঘাট থেকে একটু একটু করে নামতে থাকে মায়া, এগিয়ে যেতে থাকে পুকুরের জলের দিকে। মালিনীও একটু একটু করে জলে নামছে। আয় বোন, আয় আয় না, কতদিন অপেক্ষা করছি তোর জন্য। আয় না বোন। দিদি, আমি আসছি দিদি, আমি আসছি। মায়া জলে নামে। ভিজতে থাকে তার আঙুল, গোড়ালি, হাঁটু। বরফের মতো ঠান্ডা জল। কিন্তু সেসবে তখন মায়ের অনুভূতি নেই। দিদির হাসি মুখ তার চোখের সামনে। আয় বোন, আয়। হঠাৎ মালিনীর মিষ্টি কণ্ঠ বদলে এক পুরো পৈশাচিক কণ্ঠে হাসিতে ফুটে ওঠে। মায়া কিছু বুঝে ওঠার আগেই জল থেকে দুটো হাত এসে তাকে এক ধাক্কায় মাথা গুঁজে ফেলল জলের ভিতরে। মায়ের কানে আসতে থাকে সেই পৈশাচিক গলার স্বর। সুখে থাকবে, তোরা সুখে থাকবে। এই পুকুর কাল পুকুর, এই পুকুর শুধু বলি চায়, এখান থেকে কেউ বেঁচে ফেরে না, তুইও ফিরবি না, তুইও ফিরবি না। মায়া এতক্ষণে চোখ খুলে, কে তার দিদি, কে মালিনী? শয়ে শয়ে মালিনী প্রাণ গিয়েছে এই কালপুকুরের জলে। তাদের অতৃপ্ত আত্মারা ছটফট করছে আরও শিকারের জন্য। আর আজ সেই শিকারের দিন। মৃত্যুর পর যে সম্পর্কের কোনো টান হয় না, সেটা বুঝতে দেরি হয়েছে মায়ার। আর পা দিয়েছে মালিনী রূপী এক পিশাচের ফাঁদে। মায়ের চোখের সামনে ভেসে ওঠে একের পর এক বাচ্চার মুখ, ফ্যাকাশে রক্তশূন্য চোখ, মরা মাছের মতো ঘোলাটে, মুখের লম্বা আঁচড়ের দাগ। এই মুখ মায়া দেখেছিল প্রথম দিন রাতে। বাচ্চারা তাকে ঘিরে গোল করে ঘুরতে থাকে। তাদের পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে গোটা কালপুকুর। মায়া নিজের চাদরে জড়িয়েছে তার নিজের গলা। কে যেন প্রচণ্ড আক্রোশে তার ঘাড়টা উল্টো দিকে ঘুরিয়ে দিতে থাকে। অসহায় মায়ের পা দুটো তীর তীর করে মরণ যন্ত্রণায় কাঁপতে থাকে কেবল। তাকে বাঁচানোর কেউ নেই। জলের গভীরে তার গলার স্বর আটকে গিয়েছে। চোখ, মুখে, নাকে একটু একটু করে পাক কাদা ঢুকতে থাকে মায়ার। আরও একটা তাজা প্রাণ পরম আদরে ভক্ষণ করতে থাকে এই অভিশপ্ত কালপুকুর। সন্তানের বলি যে কালপুকুর নিয়েই ছাড়বে। পরের দিন সকালে মায়ের লাশটা ভেসে উঠেছিল কালপুকুরের জলে। গায়ের লোককে এটা বুঝিয়ে দিয়েছিল যে এই কালপুকুর আদতে কোনো পুকুর নয়, এক মানুষকে পিশাচি।
সুখ স্বার্থের লোভে যাকে মানুষের রক্তে স্নান করিয়ে মানুষকে বানিয়ে তুলেছে এই রাঙামাটি গায়েরই মানুষ ও মলয়বাবুর মতো লোকেরা। কালপুকুর চিরকাল থাকবে নিজের শিকড়ের লোভে। আবারও হয়তো মায়ের মতো কেউ আসবে যে পা দেবে কালপুকুরের মায়ার ফাঁদে। শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প গভীর রাতে কালপুকুরে। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল প্রিয়নাথ, সৃষ্টি এবং খুশি। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পে আবহতে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে এভাবে শুনতে থাকবেন। আর আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য সঙ্গে রাখুন, শুনতে থাকুন বঙ্গকথা।